আয়ুষ্মান ভারত কার্ডের বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি কিভাবে সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে একদম নির্ভুলে ফর্মটি পূরণ করবেন বা ফিল আপ করবেন। দেখুন, আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে সেটির কিন্তু ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু আপনার এলাকার যে আশা রয়েছে বা আশা দিদিমণি রয়েছে তারা কিন্তু আপনার পাড়ায় বা আপনার আশেপাশে কোথাও গিয়ে আপনাদের কিন্তু এই ফর্মটি দেবে এবং সেটি আপনাকে ফিল আপ করে এবং সেটির সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট বা কিছু নথি আপনাকে সঙ্গে জমা করতে হবে। তো প্রথমে আপনাদের কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। তবে তার আগে আমরা জেনে নিই এই যে আয়ুষ্মান ভারত কার্ডের বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি এটি কাদের কাদের দেওয়া হবে বা কারা কারা পাবেন বা আশা দিদিমণি কাদের কাদের দেবে। দেখুন, যাদের কাছে NFSA অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ডাটাবেসের অন্তর্ভুক্ত রেশন কার্ড রয়েছে, যেমন অন্তর্দয় অর্থাৎ AA ক্যাটাগরির রেশন কার্ড যাদের পরিবারে রয়েছে তারা এই ফর্মটি পাবেন বা তাদেরকে এই ফর্মটি দেওয়া হবে। এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ড যাদের পরিবারে রয়েছে তাদের কিন্তু এই যে ফর্ম রয়েছে এই ফর্মটি কিন্তু তাদের পরিবারে দেওয়া হবে। এবং যাদের পরিবারে PHH রেশন কার্ড রয়েছে বা PHH ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের পরিবারের সদস্যদের এই ফর্মটি দেওয়া হবে। এই ফর্মটির মাধ্যমে বা এই ফর্মটি পূরণ করে দেওয়ার পর এবং সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে সেই আশা দিদিমণিকে বা আপনার এলাকায় যিনি আপনাকে এই ফর্মটি দেবেন তার কাছে আপনাকে জমা করতে হবে। জমা করার পর আপনি যদি এলিজেবল হন তাহলে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত যোজনার যে কার্ড রয়েছে সেটি কিন্তু আপনি পাবেন বা সেটিতে আপনার নাম নথিভুক্ত হবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আপনারা একদম নির্ভুলে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে এই ফর্মটি পূরণ করবেন বা ফিল আপ করবেন। ফর্মটি আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে একটি বারকোড দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বারকোড দেওয়া রয়েছে। এরপরে এখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে এবং ব্লকের নাম লেখা থাকবে এবং গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে এবং গ্রামের নাম কিন্তু এখানে লেখা থাকবে। আমি সিকিউরিটি পারপাসের কারণে কিন্তু এগুলি হাইড করে দিয়েছি। এরপরে এখানে কিন্তু ফর্মের যে নাম্বার সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে, এই ডেটের যে অপশন রয়েছে এটি কিন্তু খালি রয়েছে। এখানে আপনাকে সেই ডেটটি বসাতে হবে যে ডেটে আপনি এই ফর্মটি পূরণ করে আপনার এলাকায় যে ফর্ম দিচ্ছে যার কাছ থেকে আপনি ফর্মটি পেয়েছেন তাকে জমা করবেন, সেই ডেটটি আপনাকে এখানে বসাতে হবে। কি ফরম্যাটে ডেটটি বসাতে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে আপনাকে ডেট দিতে হবে, তারপর আপনাকে মাস দিতে হবে, তারপর আপনাকে ইয়ার দিতে হবে। এরপর আমরা একটু নিচে চলে যাব। এরপর এখানে বলা হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে আধার নাম্বার দেওয়া রয়েছে, আধার নাম্বারের 4টি সংখ্যা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যের এই ফর্মটি তার নামটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, এখানে তার নামটি দেওয়া থাকবে এবং তার রেশন কার্ডের নাম্বারটি এখানে দেওয়া থাকবে। এগুলি কিন্তু অটোমেটিকলি ফিল আপ করা থাকবে এই ফর্মটিতে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড ক্যাটাগরি, এখানে রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনার পরিবারে যদি AAY রেশন কার্ড থেকে থাকে অর্থাৎ অন্তর্দয় রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। এবং আপনার পরিবারে যদি SPHH রেশন কার্ড থেকে থাকে বা SPHH ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। এই যে ফর্মটি রয়েছে বা এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে ইনার ক্ষেত্রে কিন্তু এখানে PHH এ টিক চিহ্ন দেওয়া রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ইনার যে রেশন কার্ড রয়েছে বা ইনার যে পরিবারের যে রেশন কার্ড রয়েছে সেগুলি কিন্তু PHH, সেই ক্ষেত্রে এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। আপনার ক্ষেত্রে হয়তো এই ঘরে টিক চিহ্ন দেওয়া থাকতে পারে বা আপনার ক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন দেওয়া থাকতে পারে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী। এরপরে আমরা একটু নিচে চলে আসব। এখানে বলা হয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেওয়া থাকবে। কোনো ক্ষেত্রে মোবাইল নাম্বারের 4টি সংখ্যা এখানে দেওয়া থাকছে এবং কোনো ক্ষেত্রে মোবাইল নাম্বারের যে পুরো 10টি সংখ্যা রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া থাকছে। আমি সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু হাইড করে দিয়েছি। এরপরে এখানে বলা হয় যে জেন্ডার, অ্যাপ্লিকেন্ট কি জেন্ডার সেটি কিন্তু এখানে অলরেডি টিক চিহ্ন দেওয়া থাকবে। অর্থাৎ এখানে যার নাম থাকবে তার জেন্ডার কি সেটি এখানে অটোমেটিকলি টিক চিহ্ন দেওয়া থাকবে। এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে এর ক্ষেত্রে এখানে কিন্তু মেলের এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে ইনি কিন্তু পুরুষ। যদি মহিলা হয় তাহলে ফিমেলের এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে এবং যদি আদার্স হয় তাহলে আদার্সের এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এগুলো আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এগুলো আপনি এখানে অলরেডি দেখতে পারবেন যে টিক চিহ্ন দেওয়া রয়েছে বা ফিল করা রয়েছে। এরপরে এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে দেওয়া থাকবে। অর্থাৎ আপনার রেশন কার্ডে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ বা যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেটি কিন্তু অলরেডি এখানে ফিল করা থাকবে বা পূরণ করা থাকবে। এগুলিতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার, স্টেট, অর্থাৎ আপনার যে পুরো অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এই ঘরটিতে কিন্তু আপনার অ্যাড্রেসটি দেওয়া থাকবে।
তবে অবশ্যই আপনি এগুলি একটু মিলিয়ে নেবেন, যেমন আপনার রেশন কার্ড নাম্বার, আপনার নামের যে বানান রয়েছে সেটি, এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি, এগুলি আপনি হয়তো একটু মিলিয়ে নিতে পারেন। এরপরে আমরা একটু নিচে চলে যাব। একটু যদি নিচে চলে আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে, এখানে আপনার ব্লকের নাম দেওয়া থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নাম দেওয়া রয়েছে, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া থাকবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনার পরিবারে আপনার রেশন কার্ডের পরিবারের যিনি হেড রয়েছেন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, তার নাম কিন্তু এখানে দেওয়া থাকবে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনার পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন বা আপনার পরিবারে যিনি হেড রয়েছেন তার নামে যদি এই ফর্মটি আসে, মনে করেন অ্যাপ্লিক্যান্ট তিনি, তার নামটি এখানে থাকবে এবং তার নাম আবারও কিন্তু এখানে থাকবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট তিনি এবং হেড অফ দ্য ফ্যামিলি তিনি, সেই ক্ষেত্রে দুই জায়গায় কিন্তু তার নাম থাকবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ফ্যামিলি মেম্বার্স, এখানে টোটাল ফ্যামিলি মেম্বার্স আপনার কয়জন রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারে কয়জনের রেশন কার্ড রয়েছে, আপনার পরিবারের কয়জন মেম্বার রয়েছে সেটি কিন্তু আপনি এখানে লিখে দিবেন। যদি 5 জন হয় তাহলে 5 লিখে দিবেন, যদি 7 জন হয় 7 লিখে দিবেন, যদি 8 জন হয় 8 লিখে দিবেন, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনি এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে পেন নাম্বার, এখানে আপনাকে পেন কার্ডের নাম্বার লিখতে হবে। যদি আপনার পেন কার্ড থাকে, আপনার পেন কার্ড রয়েছে, তাহলে আপনি আপনার পেন কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন, এবং যদি আপনার পেন কার্ড না থাকে, আপনি পেন কার্ড বানাননি, তাহলে এই ঘরটি আপনি ছেড়ে দিতে পারেন, কারণ আপনি পেন কার্ড তৈরি করেননি। তবে এখানে আরেকটি কথা বলে দিই, এখানে পেন কার্ডের নাম্বার, যেহেতু এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, আপনারা হয়তো একটু কনফিউজ হতে পারেন, এখানে হয়তো হেড অফ দ্য ফ্যামিলির যে পেন কার্ড নাম্বার সেটি বসাতে হবে, এরকম না। যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, অর্থাৎ যার নাম এখানে রয়েছে, তার যদি পেন কার্ড থাকে তাহলে তার পেন কার্ডের নাম্বারটি আপনারা এখানে বসাবেন। এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রাল ডিটেলস ইফ এবভ 18, অর্থাৎ যাদের 18 বছরের উপর বা যাদের বয়স 18 বছর হয়ে গেছে, যাদের ভোট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে ভোটের যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। এবং যাদের 18 বছরের নিচে বয়স, তাদের কিন্তু এই অপশনটি ছেড়ে দিতে হবে বা তাদের জন্য এই অপশনটি প্রয়োজন নয়। এরপর এখানে বলা হয়েছে ইপিক নাম্বার, এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে বা ইপিক রয়েছে সেটির নাম্বারটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে এসি নাম্বার, অর্থাৎ আপনার যে বিধানসভার নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পার্ট নাম্বার, আপনার বুথের যে পার্ট নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে আপনি কত নাম্বার সিরিয়ালে রয়েছেন সেটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তবে এসআইআর এর কারণে অনেক ভোটার লিস্ট বের হয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা বের হয়েছে, অনেকের কাছে হয়তো ভোটার তালিকা নেই বা অনেকে হয়তো বুঝতে পারছেন না। তো কিভাবে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বের করবেন সেটি আমি আপনাদের দেখে দিচ্ছি, একদম সহজে আপনারা কিন্তু বের করে নিতে পারবেন। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। আমি সাধারণত ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এরপর গুগল সার্চ বারে আপনারা NVSP এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস পোর্টাল, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই যে ওয়েবসাইট রয়েছে বা এই যে লিঙ্ক রয়েছে এটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এই যে ওয়েবসাইট রয়েছে এটি হলো ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল। এই ওয়েবসাইট থেকে আমরা ভোটার কার্ডের যাবতীয় কাজ করে থাকি। এরপর আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। আমি একটু স্ক্রল করে নিচে যাই। এরপর এখানে বলা হয়েছে ইপিক নাম্বার, এখানে আপনি আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি যদি আপনি বুঝতে না পান তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এইরকম কিন্তু একটি ইন্টারভিউ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট 1, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার, অর্থাৎ আপনি যে ইপিক নাম্বার দিয়ে সার্চ করলেন সেই ইপিক নাম্বারটি আপনারা এখানে দেখতে পারবেন। আপনার নাম দেখতে পারবেন, তার বয়স দেখতে পারবেন, তার পিতার নাম, যদি ভোটার কার্ডে পিতার নাম দেওয়া থাকে পিতার নাম, এবং মাতার নাম যদি দেওয়া থাকে তাহলে মাতার নাম, অর্থাৎ রিলেটিভের নাম এখানে দেখতে পারবেন। স্টেট দেখতে পারবেন, এখানে ডিস্ট্রিক্ট দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি, অর্থাৎ এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হলো আপনার বিধানসভার নাম্বার। এই নাম্বারটি কিন্তু আপনাদের এসি নাম্বারের এখানে বসাতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি হলো আপনার পার্ট নাম্বার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট সিরিয়াল নাম্বার,
এবং এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি হলো আপনার ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালের নাম রয়েছে সেটি কিন্তু এখানে এইটি দেওয়া রয়েছে। এই নাম্বারটি দেখে দেখে আপনাকে কিন্তু বসাতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে একটু নিচে চলে আসলাম, এখানে বলা হয়েছে স্বাস্থ্য সাথী ডিটেলস। এখানে আপনারা ঘর দেখতে পাচ্ছেন, 17টি ঘর দেওয়া রয়েছে। এই 17টি ঘরে স্বাস্থ্য সাথী যে কার্ড রয়েছে আপনার পরিবারে যে স্বাস্থ্য সাথী কার্ডটি রয়েছে সেটিতে যে ইউআরএন নাম্বারটি দেওয়া রয়েছে বা আপনার স্বাস্থ্য সাথীর যে কার্ডের যে নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাকে এই ঘরগুলিতে বসাতে হবে। প্রতিটি নাম্বার দেখে দেখে আপনাকে একটি একটি ঘরে কিন্তু বসাতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। আপনি যখন ফর্মটি জমা করবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে কেটে এই যে বাকি পেজটি রয়েছে এটি আপনাকে কিন্তু দিয়ে দিবে। প্রতিটি ফর্মের আপনি কিন্তু একটি একটি স্লিপ পেয়ে যাবেন। অর্থাৎ মনে করেন আপনার পরিবারে 5 জনের নামে ফর্ম এসেছে, আপনি 5টি স্লিপ পাবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম। এরপর আমরা চলে যাব 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে কি বলেছে, 2 নম্বর পেজে কিন্তু একটু ভালোভাবে আপনাদের পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আপনার আয়ুষ্মান ভারতের কার্ড হবে কি হবে না বা আপনি এলিজেবল হবেন কি হবেন না সেটি কিন্তু এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর উপর কিন্তু নির্ভর করবে। তো আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি কি লেখা রয়েছে। প্রথমে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার পরিবারে পার ইয়ার অর্থাৎ বার্ষিক ইনকাম 8 লাখের যদি বেশি হয় তাহলে আপনি ইয়েস এর এখানে টিক চিহ্ন দিবেন, এবং 8 লাখের যদি নিচে হয় তাহলে আপনি নো এর এখানে টিক চিহ্ন দিবেন। এটি আপনার ক্ষেত্রে আপনি কিন্তু দেখে নেবেন। এরপর এই যে অপশন রয়েছে এটিতে বলা হয়েছে আপনার পরিবারের কোন সদস্য কি ইনকাম ট্যাক্স দেন। যদি ইনকাম ট্যাক্স দেন আপনার পরিবারের কোনো সদস্য তাহলে কিন্তু এখানে আপনারা টিক চিহ্ন দেবেন ইয়েস এর এখানে। যদি আপনার পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স না দেন তাহলে কিন্তু এখানে আপনারা নো এর অপশনে টিক চিহ্ন দিবেন। এরপরে বলা হয়েছে আপনার নাম কি এডিডিএস লিস্ট এসআইআর WBLA 2026 পোল এটিতে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনারা ইয়েস অপশনে টিক চিহ্ন দিবেন, যদি না থাকে তাহলে আপনারা নো অপশনে টিক চিহ্ন দেবেন। এরপরে এখানে বলা হয়েছে পেন্ডিং আন্ডার এসআইআর আপিল ট্রাইব্যুনাল, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং আপনার আবেদন কি পেন্ডিং এ রয়েছে। যদি থাকে তাহলে আপনারা ইয়েস অপশনে টিক চিহ্ন দিবেন, যদি পেন্ডিং এ না থাকে তাহলে আপনারা নো অপশনে টিক চিহ্ন দেবেন। এরপরে বলা হয়েছে পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনেকেই হয়তো সিএএ এটির জন্য আবেদন করেছেন এবং যাদের পেন্ডিং রয়েছে তারা ইয়েস অপশনে টিক চিহ্ন দিবেন, এবং যারা আবেদন করেননি বা যাদের পেন্ডিং নেই তারা এই নো অপশনে টিক চিহ্ন দেবেন। এরপরে বলা হয়েছে আপনার নাম কি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে ইয়েস অপশনে টিক চিহ্ন দিবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে নো অপশনে টিক চিহ্ন দেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা এখানে একটু দেখে নেবেন। এরপর শেষের যে অপশনটি রয়েছে এটি হলো আবেদনকারী কি মারা গেছেন অথবা স্থায়ীভাবে বা পার্মানেন্টলি অন্য কোথাও শিফট হয়ে গেছেন বা চলে গেছেন। যদি সেরকম কোনো হয়ে থাকে তাহলে ইয়েস অপশনে টিক চিহ্ন দিবেন, এবং যদি না হয়ে থাকে তাহলে নো অপশনে টিক চিহ্ন দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ডিক্লারেশন এন্ড কনসেন্ট বেনিফিশিয়ারি দেওয়া রয়েছে, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা সিগনেচার করে দিবেন, বা যারা সিগনেচার করতে জানেন না তারা টিপসই দিয়ে দিতে পারেন। এরপরে যদি আপনারা একটু নিচে যান, এই অপশনগুলিতে কোনো কিছু করার দরকার নেই, এই অপশনগুলি অফিসিয়ালের জন্য। তো এইভাবে আপনারা এই ফর্মটি বা এই আবেদন পত্রটি সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে একদম নির্ভুলে পূরণ করতে পারবেন বা ফিল আপ করতে পারবেন। আশা করছি আপনাদের একদম সহজে বোঝাতে পারলাম। যদি এখনো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এই ভিডিওতেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।